নমস্কার। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের ভোটার তালিকার সংশোধন নিয়ে। আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এখন সামনে এসেছে সেই স্টেট ইন্টেন্সিভ রিভিশন মানে এসআইআর শুনানি নিয়ে। ভাবুন একবার, নির্বাচন কমিশন প্রায় 1,86,00,000 ভোটারকে শুনানির জন্য ডাকতে চলেছে। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কাদের ডাকা হচ্ছে, আর সবথেকে বড় কথা কেন ডাকা হচ্ছে। চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক, বোঝার চেষ্টা করি ঠিক কি ঘটছে। আচ্ছা, বিষয়টা তাহলে একটু গোড়া থেকে বোঝা যাক। ভোটার তালিকা তৈরির কাজ তো শেষ হয়েছে। তারপর যখন সব ফর্ম ডিজিটাইজ করে মানে কম্পিউটারে তুলে ডেটা পরীক্ষা করা হলো, তখন দেখা গেল প্রচুর ফর্মে গণ্ডগোল আছে, অনেক ভুল ত্রুটি। আর ঠিক এই কারণেই এত বড় একটা শুনানি প্রক্রিয়ার দরকার হয়ে পড়েছে। তো নির্বাচন কমিশন ঠিক করেছে যে এই বিশাল সংখ্যক ভোটারকে তারা কয়েকটা আলাদা আলাদা গ্রুপে ভাগ করবে। মানে ফর্মে কী ধরনের সমস্যা পাওয়া গেছে তার উপর ভিত্তি করেই এই ক্যাটেগরিগুলো তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হলো কাদেরকে মূলত ডাকা হচ্ছে। দেখুন, এর মধ্যে কয়েকটা ক্যাটেগরি আছে, যেমন যাদের বাবার নামে ভুল আছে বা যাদের ফর্ম অসম্পূর্ণ মানে নো ম্যাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবার অনেকের ডেটাতেও নানা রকম অসঙ্গতি ধরা পড়েছে। কিন্তু এর মধ্যে সবথেকে বড় দুটো গ্রুপ হলো যাদের বাবার নামে ভুল আর যাদের ফর্মটা অসম্পূর্ণ। সংখ্যাটা শুনলে কিন্তু অবাক হতে হয়। প্রায় 85 লক্ষ ভোটারের ফর্মে বাবার নামের তথ্যে ভুল পাওয়া গেছে, আর তারপরেই আছে প্রায় 30.5 লক্ষ মানুষ যাদের ফর্মটা অসম্পূর্ণ মানে নো ম্যাপ বলে চিহ্নিত। এই দুটো গ্রুপই সবথেকে বড়। কিন্তু শুধু এইগুলোই নয়, ডেটা অ্যানালিসিস করার সময় বেশ কিছু অদ্ভুত ব্যাপার-স্যাপারও কিন্তু সামনে এসেছে। এতটাই অদ্ভুত যে সিস্টেম নিজেই সেগুলোকে ফ্ল্যাগ করে দিয়েছে। যেমন ধরুন, কিছু ফর্মে দেখা যাচ্ছে বাবা মায়ের বয়স দেওয়া আছে 15 বছরেরও কম। ভাবা যায়? তো এই রকম সব তথ্যের গরমিলগুলোকেই ঠিক করার চেষ্টা করছে কমিশন। আরেকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। কিছু ফর্মে আবার দেখা গেছে যে কেউ কেউ 40 বছর বয়স হওয়ার আগেই দাদু বা ঠাকুমা হয়ে গেছেন। মানে বোঝাই যাচ্ছে ডেটা এন্ট্রিতে কোথাও একটা বড়সড় ভুল হয়েছে। আর এই যাচাই প্রক্রিয়াটা কতটা জরুরি। শুধু বয়সের গরমিলই নয়, আরও কিছু অদ্ভুত জিনিসও সিস্টেমে ধরা পড়েছে। যেমন ধরুন, বাবা আর মা দুজনের নামই এক দেওয়া, কিংবা একজন বাবার 6 জনের বেশি সন্তান দেখানো হয়েছে। এই সব পরিসংখ্যানগত অসঙ্গতির জন্যই কিন্তু এই শুনানির আয়োজন করা হয়েছে। আচ্ছা, তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটায় আসা যাক। যদি শুনানির জন্য ডাক পড়ে, তাহলে কি কি ডকুমেন্ট বা নথিপত্র লাগবে? একটা ব্যাপার মাথায় রাখতে হবে। মোট 11টা ডকুমেন্টের একটা লিস্ট দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে যে কোনো একটা থাকলেই চলবে। লিস্টের প্রথম 6টা দেখে নেওয়া যাক। এর মধ্যে আছে সরকারি বা পেনশন আইডেন্টিটি কার্ড, 1 জুলাই 1927-এর আগের কোনো ব্যাংক বা পোস্ট অফিসের ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র, পাসপোর্ট, ক্লাস 10 বা তার উপরের কোনো এডুকেশন সার্টিফিকেট, আর জমি বা বাড়ির দলিল। এখানেই শেষ নয়, লিস্টে আরও আছে ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র, ফরেস্ট রাইটস বা অরণ্যের অধিকার শংসাপত্র, এসসি, এসটি বা ওবিসির মতো জাতিগত শংসাপত্র, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসির নথি, আর স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার। তবে আধার কার্ড নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কমিশন স্পষ্ট করে দিয়েছে। শুনানির সময় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড অবশ্যই দেখানো যাবে, কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য নাগরিকত্বের প্রমাণ হিসেবে শুধু আধার কার্ডকেই কিন্তু ধরা হবে না। এটা মাথায় রাখতে হবে। বেশ, তাহলে ডকুমেন্টসের ব্যাপারটা তো বোঝা গেল। এবার দেখা যাক পুরো প্রক্রিয়া, তার টাইমলাইনটা কি। মানে এরপর কবে কি হতে চলেছে। কয়েকটা তারিখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ডেটা অ্যানালিসিসের কাজ অলরেডি শেষ। এবার পরের বড় পদক্ষেপ হল 16ই ডিসেম্বর 2025। এই দিন খসড়া ভোটার তালিকা বা ড্রাফট লিস্ট বেরোবে, আর তার ঠিক পরপরই জেলাগুলোতে শুনানি শুরু হয়ে যাবে। তো এই যে খসড়া তালিকাটা বেরোবে, সেটা চেক করার দুটো সহজ উপায় আছে। এক, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দেখে নেওয়া যাবে। আর 2, স্থানীয় বিডিও অফিসে গিয়েও ফিজিক্যালি তালিকাটা চেক করা যাবে। সবশেষে একটাই কথা বলার, 16ই ডিসেম্বর যখন খসড়া তালিকাটা বেরোবে, তখন অবশ্যই নিজের নামটা মিলিয়ে নিতে হবে।
কারণ দিন শেষে প্রশ্ন একটাই, ভোটার তালিকায় নামটা সুরক্ষিত তো?